আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সাস্টের রসায়ন অংশ থেকে বিগত বছরের কোশ্চেনগুলো কেমন হয়েছিল এবং সেই জিনিসটা পর্যালোচনা করলে তোমাদের এই বছরে আসলে কোশ্চেনগুলো কোন কোন টপিক থেকে কোন কোন জায়গা থেকে আসার পসিবিলিটি সব থেকে বেশি সেইটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আছে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার। সো তুমি জানো যে আসলে ইন টোটালে এক্সামটা যদি সাস্ট একা নিত তাহলে দেখা গেছে যে যখন আমরা চিন্তা করি 20-এর ব্যাচের আগে পর্যন্ত তখন পর্যন্ত তো সিঙ্গেল এক্সাম নিত এবং তখন পর্যন্ত ফুল সিলেবাস অংশটাই ছিল। সো রসায়ন প্রথম পত্রের ক্ষেত্রে প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় পত্রের ক্ষেত্রে পঞ্চম চ্যাপ্টার, যেটা আমাদের আসলে শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত নাই, সেগুলোও কিন্তু আমাদের আলোচনার ভিতরে আসবে। বাট এখন আসলে এই পরিবর্তিত পরিস্থিতিতে আদৌ এটা আমাদের সিঙ্গেল সিলেবাসে এক্সাম নিবে নাকি আলটিমেটলি গুচ্ছের সাথে একত্রিত হয়ে এক্সাম নিবে, সেটা আইডেন্টিফাই করা একটু টাফ হয়ে যাচ্ছে। সো ওই দুইটা চ্যাপ্টারকে আমরা সাইডে রাখলেও আসলে আমাদের রসায়নের উপর খুব বেশি প্রভাবটা পড়ে না, কারণ এটা আমি তুমি দুজনই জানি যে আসলে ওই জায়গাগুলো থেকে কোশ্চিন আসার পরিমাণটা থাকলেও খুব কম, মাইনর একেবারে। তো চলো ওগুলাকে আমাদের মেইন ফোকাসড না, আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টারের মানে প্রথম পেপারের আমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চ্যাপ্টার, পঞ্চম চ্যাপ্টার এবং পরের মানে সেকেন্ড পেপারের আমাদের প্রথম 4টা চ্যাপ্টার। এইগুলোর ভিতর থেকে কোন টপিক কোন জায়গাগুলোতে মানে সাস্ট আমাদের হিট করার পসিবিলিটিসটা সব থেকে বেশি, সেটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, সো আমাদের প্রথমে যে অংশটা সেটা হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, ল্যাবরেটরি নিরাপদের যন্ত্রপাতি হ্যান-ত্যান, এটা নিয়ে আমরা আর কথাবার্তা বলবো না। এটা হচ্ছে তোমার উপরে, তুমি এটাকে আর কি বাই ডিফল্ট একটু চেঞ্জ করে নিও নিজের মতন করে, যে তোমার সময় আসলে ফুল সিলেবাসটা থাকতেছে কি না, পসিবিলিটি না থাকার কথাই। সো দ্যাটস আমরা এটাকে সম্পূর্ণ স্কিপই করতে চাচ্ছি। আমাদের মানে সুন্দর মতন চলে আসে হচ্ছে ভাই গুণগত রসায়ন অধ্যায়টা। এই কোয়ালিটেটিভ কেমিস্ট্রির ভিতরে বিগত বছরে আসা কোশ্চেনের টপিকগুলোকে দেখো, আমি হাইলাইট করছি এখানে। কোয়ান্টাম সংখ্যা খুবই ফেভারেবল একটা টপিক, কোয়ান্টাম সংখ্যা এই অংশটা থেকে। তারপরে আমাদের ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত, এই ইলেকট্রন বিন্যাস থেকে এটা যদিও 3 নাম্বার চ্যাপ্টারে আসছিল, এখানেও আসছে কোশ্চেনটা এরকম। কোয়ান্টাম সংখ্যার জায়গাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসার পরিমাণটা অনেক বেশি। সেকেন্ড যে জায়গাটা সেটা হচ্ছে দ্রাব্যতা। হ্যাঁ, দ্রাব্যতার আদর্শ সমীকরণ, মানে এই যে কেএসপি কেআইপি এর যে কাহিনীগুলো আছে না, এগুলোর আদর্শ। মানে ধরো একটা যৌগ যদি আমাদের মানে ডিরেক্ট একটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে যদি ভার্সিটি লেভেলের কোশ্চেনটা হয় তাহলে কেমন হয়, আছে না? যে আমাদের ধরো দুইটা যৌগ দিয়ে দিয়েছে, দিয়ে বলতেছে, যেহেতু এখানে এমসিকিউ অপশনও আছে তুমি জানো, তো আমাদের দুইটা যৌগ দিয়ে দিয়েছে, তারপরে বলতেছে তাদেরকে মিক্স করলে অধক্ষেপ পড়বে কি পড়বে না। এই টাইপের কোশ্চেনটা নর্মালি রিটেন পার্টগুলোর ভিতরে বেশি ফেভারেবল। বাট এখানে সাস্টে যে ধরনের কোশ্চেন আসছে, ধরো হচ্ছে বলছে যে সিলভার ক্রোমেট, এই যে সিলভার ক্লোরাইড, এর দ্রাব্যতাটা কী হবে, এসি স্কোয়ার টাইপের এরকম হবে। সো এরকম না দিয়ে এমন দিল Ag2CrO4, এমন টাইপের এই যৌগ দিল। সেই যৌগ থেকে তোমাকে বুঝতে হবে এটা আসলে কোন টাইপের যৌগ। এই যে আমাদের A2B টাইপের যৌগ একটা, সেই A2B টাইপের যৌগের জন্য কেএসপির আদর্শ মানটা কেমন হয় রে ভাই, 4s³ টাইপের হবে। বুঝছো না জিনিসটা? এই টাইপের প্রশ্ন, এটা আমি হুবহু কোশ্চেনের কথা বললাম, এটা আমার 19 সালের একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, সে এই যৌগটা দিয়েই আর কি ছিল। তো যাই হোক, এমন এই জায়গা থেকে এই যে আয়ন শনাক্তকরণের যে অংশটা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। মানে সাস্টে এখানে ডিরেক্ট শিখা পরীক্ষা থেকেও একটা এমসিকিউ চলে আসে ভাই। তবে শিখা পরীক্ষার ক্ষেত্রে ডিরেক্ট আমাদের একেবারে ফ্লেম টেস্ট, যেটা মানে সহজেই যেটা একেবারে কালার, সেটা দিয়ে দেয়নি, ওখানে দিয়েছিল যে মানে ওই যে কোবাল গ্লাসের ভিতর দিয়ে দেখলে কেমন কালার থাকবে সেটা। বাট ওর থেকেও যে গুরুত্বপূর্ণ অংশটা সেটা হচ্ছে শিখা পরীক্ষার ক্ষেত্রে আমাদের যে আয়নগুলো আছে, যেটা আমাদের সিক্ত পরীক্ষা, যেটা আমাদের শুধুমাত্র কি বলে শুষ্ক পরীক্ষা, ওইটা না, সিক্ত পরীক্ষা যেটা, অর্থাৎ আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে আয়নগুলোকে যদি আমি মেনশন করতে চাই, চলো তাহলে তোমাকে বলে দিই। তাহলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আয়ন হচ্ছে ভাই সোডিয়াম প্লাস আয়ন, তারপরে অ্যালুমিনিয়াম 3+ আয়ন, হ্যাঁ, ক্যালসিয়াম 2+ আয়ন। কারণ এদেরকে জন্য আলাদা আলাদা কিন্তু সেপারেট একটা করে বিকারক আছে। সোডিয়ামের জন্য কি বলতো, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। ক্যালসিয়ামের জন্য কি ভাবে বলতো, অ্যামোনিয়াম অক্সালেট। অ্যালুমিনিয়ামের জন্য আমরা জাতির বিকারক, সাধারণ বিকারক অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করতে পারি। তারপরে আমরা চলে যাব হচ্ছে ফেরাম 2+, ফেরাম 3+, পটাশিয়াম হেক্সাফেরিসায়ানাইড, হেক্সাফেরোসায়ানাইড, এদেরকে ব্যবহার করতে পারি। কপারটা মাথায় রাখবা, এবং কপার 2+টা মাথায় রাখবা, এবং আমাদের দরকার হচ্ছে জিঙ্ক 2+। বাস শেষ। লাস্ট অফ অন অ্যামোনিয়াম প্লাস আয়ন। তুমি বলতে পারো হ্যাঁ সবই তো বলে দিলাম, সবই বলিনি রে ভাই, অনেকগুলোই বাদ দিছি। হ্যাঁ, এই যে অ্যামোনিয়াম প্লাস আয়ন, এই যে সেপারেটলি যাদেরকে দেখো তাদের নামে আমি হচ্ছে একটা টিক মার্ক দিচ্ছি, যারা সেপারেটলি মানে এদের জন্য একটা নির্দিষ্ট করে দ্রাবক দরকার হয়। সোডিয়ামের জন্য পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, ওটা ছাড়া তুমি যে পটাশিয়াম হেক্সাফেরিসায়ানাইড হ্যান-ত্যান এগুলা দিলে কি ওরা শনাক্তকরণ করা যাবে না। সো ওই রকম কোশ্চেন কিন্তু ডিরেক্ট চলে আসে, এবং আমাদেরকে এখানে বলে দেয় যে নিচের কোন বিক্রিয়াটি এটার জন্য সত্য হবে, মানে বিক্রিয়াটাও চলে আসে। সো রিয়াকশনটাও আমাদের জন্য এখানে জরুরি একটা অংশ। এমন ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে ক্রোমাটোগ্রাফি, জৈব যৌগের আংশিক বিশ্লেষণ, এগুলা থেকে আমাদের কোশ্চেনের পরিমাণ খুবই কম, সো এগুলাকে আমরা আরামসে স্কিপ করতে পারি। বাট ক্রোমাটোগ্রাফির এখান থেকে কোশ্চেন আসছিল, সেটা আমি একটু বলে দিই। ওই রিটার্ডেশন ফ্যাক্টর আরএফ রিলেটেড একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, যে রিটার্ডেশন ফ্যাক্টরের সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান কত হতে পারে। আমরা তো জানি যে 0 থেকে বড় অথবা সমান, এবং রিটার্ডেশন ফ্যাক্টরের মানটা 1 থেকে ছোট অথবা সমান এমন হবে।
ওকে, সো পরেরটা আর কি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন যে অংশটা থেকে সেখান থেকে আসা কোশ্চেনের অংশগুলোকে আমরা কিছু মার্ক করা ট্রাই করছি। দেখো, একটা হচ্ছে মৌলের অবস্থান নির্ণয়, ওই যে আমাদের এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল, তাদের গ্রুপ এবং পর্যায়ের অবস্থান নির্ণয় আদি নিয়ম অনুযায়ী, কিন্তু মানে গ্রুপ 1 থেকে 18 এরকম ভাবে ভাগ না ভাই, ওই যে এ সাব গ্রুপ আর বি সাব গ্রুপে যে ভাগটা ছিল না, ওই ভাগটা, যে আমাদের এই যৌগটা হচ্ছে VIA মানে 7A, বা এই গ্রুপটাকে আমি বলতে পারি আসলে হচ্ছে 17A, এরকম 17 না 16 নাম্বার গ্রুপ, এই জিনিসগুলা তো ওই ডিটেলসে যে আমরা কিভাবে সেটা মানে বিন্যাস করব সেটাও আমাদের আর কি ক্লাসের ভিতরে আর কি বলা আছে। এছাড়াও তুমি যদি এটাতে এখনো প্রবলেম ফেস করো তাহলে তুমি দেখে ফেলতে পারো, ফ্রি কন্টেন্ট আকারেও দেওয়া আছে, ঠিক আছে? ওকে, এর পরের যেটা খুব গুরুত্বপূর্ণ অংশ ছিল সেটা হচ্ছে ভাই সংকরায়ন। সাস্ট সংকরায়ন জায়গাটা কেন জানি খুব পছন্দ করে, এবং এই অংশ থেকে তার বেশ কিছু কোশ্চেন ছিল যে কোশ্চেনগুলো আমাদের রিপিটেডলি আসছে, অর্থাৎ 19-এও আসছে, 18-তেও আসছে, তার আগের বছরেও আসছে, মানে একই কোশ্চেন না বাট সংকরায়ন টপিকটাকে টাচ করে কোশ্চেন। ধরো কখনো চেয়েছে যে কোনটা আমার উমুক সংকরায়ন না, কখনো চেয়েছে হচ্ছে বন্ধন কোণের মানের আকারে বিশ্লেষণ করো, যে কোনটার থেকে ছোট কোনটার থেকে বড় হবে এমন, ঠিক আছে? আচ্ছা, তারপরের গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে ভাই ফাজান। এই ফাজানের নিয়ম, ফাজানের নীতিটা আমাকে জানতে হবে। আমরা পোলারায়ন শেখার জন্য মেনলি ফাজানের নীতিটা শিখি, পোলারায়ন শেখার জন্য। পোলারায়ন বলতে কি? সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য। সো ওখানে এরকম কোশ্চেন ছিল যে আমাদের কোনটা থেকে কোনটার আয়নিক বেশি বেশি হবে, কোনটা দ্রাব্য মানে কোনটা বেশি দ্রবীভূত হবে, হ্যান ত্যান, এই টাইপের যে প্রশ্নটা। সো আমাদের থার্ড চ্যাপ্টার থেকে ইন টোটালে আমাদের এতই কিছু জানা লাগবে বা এতটুকু পড়া লাগবে, ঠিক আছে? এটা কিন্তু যথেষ্ট একটা বাল্কি চ্যাপ্টার, বাট স্টিল অত বেশি না। এই যে অংশগুলো লিখলাম এই অংশগুলোতে আমরা মেন ফোকাস করব। এগেন আসো, যদি আমরা রাসায়নিক পরিবর্তন অধ্যায়টার কথা বলি তাহলে এটা হচ্ছে তাদের একটা খুব সুপার চয়েস টাইপের চ্যাপ্টার, বুঝছো? অনেক পছন্দের তার একটা চ্যাপ্টার, এবং এখান থেকে হিউজ পরিমাণ কোশ্চেন আসছে। আমরা জানি যে এই যে অধ্যায় 4 আছে রাসায়নিক পরিবর্তন, এই রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা আমাদের শর্ট সিলেবাসের ভিতরে বেশ কিছু টপিক বাকি থাকে, মানে পড়াতে হয় না বা পড়তে হয় না, হ্যাঁ, এইচএসসি লাইফে, বাট অ্যাডমিশনে এটা তোমাকে কিছুটা টাচ করে পড়ানো হবেই, এবং জাস্ট ওই জায়গা থেকে বেশি কোশ্চেন করে। জায়গাটা কোনটা জানো ভাই? জায়গাটা হচ্ছে এই যে এটা 7 নাম্বারটাকে দেখো, সক্রিয়ণ শক্তি। আমি নিজে করাইছি ভাই, এই ক্লাসটা ফ্রি করে দেওয়া আছে, হ্যাঁ, ইউটিউবেও তুমি পেয়ে যাবা, তুমি হচ্ছে যে ডেমো মানে কোর্সের দেওয়া লিঙ্কের ভিতরে ডেমো আকারেও পেয়ে যাবা। সাস্ট ক্র্যাশ কোর্সের প্রথম যেটা কেমিস্ট্রি সলভিং ক্লাস, এই সলভিং ক্লাসের ভিতরে আমাদের সক্রিয়ণ শক্তি রিলেটেড ম্যাথ আসছিল বোধহয় হচ্ছে টোটালে 3 বছরে 5টা। ভাইরে ভাই, ভাবা যায় টোটালি 3 বছরে 5টা ম্যাথ যদি আসে সক্রিয়ণ শক্তি রিলেটেড, যেটা কিন্তু শর্ট সিলেবাসের ভেতরের একটা চ্যাপ্টার, বাট শর্ট সিলেবাসের বাইরের টপিক, বিষয়টা এমন। বাট এই চ্যাপ্টারের ভিতরে গুরুত্বপূর্ণ আকার, এটা কিন্তু আমাদের পড়তেই হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি, ঠিক আছে? সেকেন্ডটা হচ্ছে আমাদের বিক্রিয়া হার ধ্রুবকের কথা বলছে না, এই যে বিক্রিয়া হার ধ্রুবক, এখানে আছে হচ্ছে আসলে বিক্রিয়ার ক্রম, হ্যাঁ। তো এটার ভিতরে প্রথম ক্রম বিক্রিয়াটা মাস্ট, প্রথম ক্রম বিক্রিয়া মাস্ট, ওকে ভাই? ওই সমীকরণগুলোও মাস্ট। এরপরে কেপি কেসিটা হচ্ছে আমাদের থার্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, বাট মাইনর ভাবেও ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে বোথ আমাদের এই 4 নাম্বার চ্যাপ্টার আর সেকেন্ড পেপার 3 নাম্বার চ্যাপ্টার, মানে সেকেন্ড পেপারের 3 নাম্বার যেটা পরিমাণগত রসায়ন, হ্যাঁ, ওর সাথে মিলেমিশে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বাফার। অম্লক্ষার রিয়াকশন তো আছেই, বাট বাফার সলিউশনটা আরও বেশি পছন্দের জায়গা। কোনটা বাফার সলিউশন না, উমুক পরিমাণ নিয়ে আসলে বাফার সলিউশনের পিএইচ কত হবে, মানে হেন্ডারসন হেজেলবার্গ যে সমীকরণ, সেটা, এই রিলেটেড যে কথাটা, এই রিলেটেড কোয়েশ্চেন এখান থেকে এসে আছে, বুঝছো? সো আমি যা কিছু আলোচনা করলাম তা কিন্তু সবই আমাদের পূর্ণাঙ্গ সাস্ট ক্র্যাশ কোর্স প্রোগ্রামের ভিতরে অলরেডি দেওয়া আছে। আর 5 নাম্বার চ্যাপ্টার থেকে তুমি যে একটা টপিক আছে সেই একটা টপিকে একটু দেখে রাখতে পারো, যেখান থেকে কোয়েশ্চেন আলহামদুলিল্লাহ আসেনি, বাট তোমার বেলা আসার পসিবিলিটিজ আছে বলে আমার কাছে মনে হয়, মানে আমাদের কাছে মনে হয়। সেটা হচ্ছে মল্ট ভিনেগার প্রস্তুতি, বুঝছো? এবং প্রিজারভেটিভসের পার্টটা অতটাও বেশি গুরুত্বপূর্ণ না, তবে মল্ট ভিনেগার প্রস্তুতিটা কাইন্ডলি একটু দেখে রেখো, কারণ এদের ভিতরে একটা টেন্ডেন্সি আছে যে বইয়ের যে কাজটা করে রাখে আর কি, সেই কাজটাকে একটু ফলো করার, মানে ডিরেক্ট তো ফলো করে না ভাইয়া, তুমি তো নিজেও বুঝো, বাট একটু ফলো করার। সো অলরেডি এটা কিন্তু আমাদের 2বার চলে আসছে বইটার ভিতরে, হ্যাঁ। সো তোমার বেলা হয়তো বা তোমাকে চমকায় দেওয়ার জন্য দিতেও পারে, ওকে? আচ্ছা, পরে আসো যদি আমরা সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করি, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের, তো কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 1 থেকে 4 পর্যন্ত যে চ্যাপ্টার আছে সবগুলোই বেশ গুরুত্বপূর্ণ। তার ভিতরে কোন জায়গাগুলোতে আমরা একটু বেশি ফোকাস করব সেগুলোকে একটু দেখে ফেলে আসো। প্রথম যে চ্যাপ্টার, সেখানে আদর্শ গ্যাসের যে সূত্রগুলো ছিল সেই সূত্রের সাথে মোস্ট ইম্পর্টেন্টলি তাদের গ্রাফটা ভালো করে শিখতেই হবে। গ্রাফ রিলেটেড মেলা কোশ্চেন আসছে, ঠিক আছে, যে গ্রাফ রিলেটেড, এবং এই গ্রাফ রিলেটেড কোশ্চেন যদি তুমি করে রাখো, তুমি মাথায় রাখতে পারো যে তুমি ভার্সিটিতেও আসলে 1 মার্ক সিকিউর করে রাখলা। ভার্সিটিতে জাস্ট সাস্টের জন্যই বলতেছি না, ভার্সিটি অংশটার ভিতরে হয়ে যাবে। ডাল্টনের আংশিক চাপ সূত্র ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, এটা আমরা সেকেন্ড মোস্ট প্রায়োরিটিতে রাখবো। এখান থেকে আমাদের একটা করে 2 বছরেই কোশ্চেন ছিল, 2 বছরে, বিগত দ্বিতীয় বছরে দেখা যায় যে একটা করে মাত্র কোশ্চেন ছিল, বাট স্টিল তো ছিল, ঠিক আছে? ওকে, এখন গ্যাসের গতিতত্ত্বের এই অংশটা একটু জরুরি ভাই। গ্যাসের গতিতত্ত্বের ভিতরে যেটা জরুরি সেটা হচ্ছে ওই গ্যাসের গতিশক্তি না, সিআরএমএস ভেলোসিটিটা একটু জরুরি। এটা কি? √3RT/m,
এম। এখন এটা আমি কেন বলতেছি, এটা যখন থেকে গুচ্ছে আসছে তখন থেকে প্রত্যেক বছর এই গতিসূত্র মানে গতিতত্ত্ব থেকে কোশ্চিন আসছে, মানে ওই সিআরএমএস সমান √3RT/m। এই কোশ্চিনের ক্ষেত্রে আসছে যেটা সার্চ সেপারেটলি পরীক্ষা হলে তোমাকে ক্যালকুলেটর দিবে, তোমার কাছে এটা তখন ডাল ভাতেন আমি জানি, বাট যদি গুচ্ছের ভিতরে হয় তখন তার ক্যালকুলেটর দিবে না তোমাকে। সো ওইখানে কিন্তু এটা হ্যান্ড ক্যালকুলেশন করাটাও খুব মানে ইজিয়ার জিনিস এমন কিন্তু না, তুমি একটু নিজে চেষ্টা করে দেখো তাহলেই বুঝবা। আচ্ছা, সো যাই হোক, আমাদের এই চ্যাপ্টার থেকে মেইনলি এই পার্ট পর্যন্ত পড়া লাগবে। তারপরে হচ্ছে যে এই যে ধরো বাস্তব গ্যাস, তারপরে আমাদের ব্রনস্টেড লাউরির যে থিওরি, অ্যাসিড খাটের যে থিওরি, এই থিওরিগুলো আমাদের সাস্ট রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং এমসিকিউ এর জন্য অতটাও বেশি গুরুত্বপূর্ণ না, আমরা হায়েস্ট একটা রিডিং দিব। ওকে, এরপরও আসো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে জৈব রসায়ন। এই জায়গার ভিতর থেকে ভাই কমন ফেলানো মেলা কঠিন একটা জিনিস, মানে মেলা কঠিন বলতে অবভিয়াসলি মেলা কঠিন। তুমি যদি জৈব রসায়ন ফুল পড়ে থাকো, ভালো একটা দক্ষতা থেকে থাকে, তাহলে তুমি কমন পাবা, তুমি ভালো মার্কও ক্যারি করতে পারবা, তুমি সবার থেকে আগে থাকবে, এটা সত্য কথা, এটাতে কোনো সম্ভাবনা নাই। কিন্তু তুমি যদি আমাকে বলো যে ভাই জৈব রসায়ন থেকে শাস্ত্রের জন্য আমি কোন টপিকটা পড়বো, তাহলে অবভিয়াসলি কমন ফেলানো অবভিয়াসলি কঠিন, এটা মানতেই হবে, না মানার কিছু নাই। সো আমি যে কাজটা বলবো সেটা হচ্ছে যে যেটা করলে হয়তো বা ইনশাল্লাহ তুমি মানে অনেক পসিবিলিটিস আছে আর কি কমন পেয়ে নেওয়ার, প্রায় 80% পসিবিলিটিস আছে যে কমন পেয়ে যাবে আশা করি, সেই কাজটাই করছি বুঝছো। মাত্র অল্প কিছু টপিক লিখে রাখছি এবং এই টপিকগুলোই হচ্ছে খুব ভালো করে একটু দেখো। যেমন প্রথমেই নামকরণ এবং অ্যালকেনের নামকরণ, অ্যালকেনের নামটা একটু দেখিস ভাই, প্রত্যেকটা বছর 18, 19, তার আগে 17, 16 সব জায়গার ভিতরে অ্যালকেনের একটা করে নামকরণ আসছেই। সো আমরা এটাকে দেখে রাখবো। তার ভিতরে সমানুতা জিনিসটা খুব মানে যে লেস ইম্পর্টেন্ট এমন না, অ্যালকোহলের সমানুতা, এবং অ্যালকোহল হচ্ছে 4 কার্বনযুক্ত 5 কার্বনযুক্ত, এই দুটাই করবা আমি বলে দিই। আমাদের 4 কার্বনযুক্ত যে অ্যালকোহলটা হবে সেটা হচ্ছে 10O, এটা হচ্ছে 4 কার্বনযুক্ত একটা অ্যালকোহল ভাই, এর সমানু থাকবে হচ্ছে প্রবাবলি 7টা কি 8টা। আর আরেকটা আছে হচ্ছে 5 কার্বনযুক্ত অ্যালকোহল, এটা হচ্ছে এমন, হ্যাঁ, এটার সমানু থাকবে বোধহয় 14টা কি 13টা, এটা একটু কাইন্ডলি দেখে রেখো সমানুতার ভিতরে। ওকে, এখন চলে আসো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে কার্বনিল যৌগ। মাস্ট বি, খুব ভালো করে পড়তে হবে ভাই আমাদের এই কার্বনিল যৌগটা। কার্বনিল যৌগ পড়বো আমরা অ্যালডিহাইড আর কিটোন, এই দুইটাই সেপারেটলি তাদের যে শনাক্তকরণ বিক্রিয়া আছে সেটা, এবং ওই অ্যালডিহাইড আর কিটোনের 3টা বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া আছে, এক হ্যালোফর্ম, আইডোফর্ম, ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, যাই বলো, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, ওই আলফা হাইড্রোজেন মাস্ট বি থাকা লাগবে, ক্যানিজারো বিক্রিয়া আলফা হাইড্রোজেন থাকা যাবে না, মাস্ট বি মানে অ্যাবসেন্ট থাকা লাগবে, এমন এই 3টা অংশ আমরা কমপ্লিট করবো এখানে। এবং তারপরে অ্যালকোহল, অ্যালকোহল মানে অ্যালকোহলের সমানু এটা না, অ্যালকোহল এবং তার শনাক্তকরণ, অর্থাৎ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এই যে ডিগ্রি আছে অ্যালকোহলগুলোর, সে অংশটা আমরা কমপ্লিট করব। এখানে অ্যামিন মানে ইথার, অ্যালকোহল করলে এখান থেকে ইথার চলে আসবে ভাই, ইথার থেকে অ্যামিন, এবং অ্যামিনের ক্ষেত্রে হফম্যান ডিগ্রেডেশন যে বিক্রিয়া। আমি এখানে আরেকটা কথা একটু বলতে চাই, অ্যাড করতে চাই, সেটা হচ্ছে নামযুক্ত যে সকল বিক্রিয়া, নামযুক্ত যে সকল বিক্রিয়া, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নামযুক্ত যে সকল বিক্রিয়া মানে ডিরেক্ট যে বিক্রিয়ার একটা নাম রয়েছে, যেমন HVZ বিক্রিয়া, হল ভোলার জেলেনিস্কি বিক্রিয়া যেটা, তারপরে হচ্ছে আমাদের অ্যাক্রোলিন পরীক্ষা, হ্যাঁ, মানে গ্লিসারিনের শনাক্তকরণ করার জন্য যে অ্যাক্রোলিন পরীক্ষা করি, তারপরে লিবারম্যান পরীক্ষা কাকে শনাক্তকরণ করার জন্য করি, এই যে নামযুক্ত যে বিক্রিয়াগুলো, হ্যাঁ, এগুলো খুব গুরুত্বপূর্ণ। সো নামযুক্ত যে সকল বিক্রিয়া মাস্ট দেখতে পাবা যেখানে যে এর বিক্রিয়াটার নাম দেওয়া আছে এতে, তাই তো। লুকাস বিকারকের বিক্রিয়া কেমনে, ওই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণের জন্য যে লুকাস বিকারক, অনাদ্র জিঙ্ক অ্যামালগাম এবং HCl, এইটা। সো এই নামযুক্ত বিক্রিয়াগুলো আমরা মাস্ট বি একটু ভালো করে ফলো করব, আর বাকিটা আল্লাহ ভরসা, ঠিক আছে। ওকে, এরপরে আসো আমাদের আরেকটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, এবং এই ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারগুলো বললামই যে অবভিয়াসলি সাস্টের বা ইঞ্জিনিয়ারিং যে জায়গাগুলো সেগুলোর একটা আলাদা চয়েস থাকে, আলাদা পছন্দের জায়গা থাকে। সেই ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারের ভিতরে যেগুলো পার্ট আমরা ভালো করে করবো সেগুলো এখানে দাগাইছি দেখো, উপরে এগুলো যে করবো না এমন না, ওখানে পরে আসতেছি। প্রথমেই যে জিনিসটা সেটা হচ্ছে আমরা ঘনমাত্রার ভিতরে শতকরা এবং পিপিএম অংশটাকে একটু ভালো করে করব, শতকরা পার্টটাকে একটু ভালো করে করব, ডিরেক্ট যেন শর্টকাট দিয়ে আসলে উত্তর করে ফেলতে পারি, এতটুকু ইফিসিয়েন্সি দিয়ে করব। এরপরে চলে আসবো হচ্ছে এই যে ক্ষারীয় ও প্রশম মাধ্যমে সমতাকরণ, তো অত কিছু না, জাস্ট আমরা সমতাকরণ করব হচ্ছে ভাই অম্লীয় মাধ্যমে, আর অম্ল আর অ্যাসিডের কাহিনীগুলো আমরা ভালো করে করব। আর তারপরে জারণ বিজারণ সংক্রান্ত, জারণ বিজারণ সংক্রান্ত মানে বিক্রিয়া অনুপাত বা স্টোইকোমেট্রি দিয়ে যে আমরা ম্যাথ করি না, বিক্রিয়া অনুপাত বা স্টোইকোমেট্রি আমরা এইচএসসি থাকাকালে করতাম, যে আসলে এখানে লোহার পরিমাণটা কতটুকু বিশুদ্ধ, তারপরে 90% বিশুদ্ধ আমরা সব ক্যালসিয়াম কার্বনেট নিয়ে বিক্রিয়া করেছি, হ্যাঁ, এই যে যাবতীয় কাজগুলো করতাম না, ওই রিলেটেড ম্যাথগুলো সার্চ দিতে পছন্দ করে। সো ওই ধরনের ক্যালকুলেশনগুলো করব। এই মোলারিটি রিলেটেড যে কাহিনী এগুলো আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট বা আসলে সেকেন্ডলি ইম্পর্টেন্ট, বুঝছো। সংযুক্তি এই বিষয়ক গণনা এগুলো সেকেন্ডলি ইম্পর্টেন্ট। মোল সংখ্যা সম্পর্কিত জিনিসটা অবভিয়াসলি গুরুত্বপূর্ণ। মোল বের করার যে যতগুলো ওয়ে আছে আসলে আমাদের W/M, তারপরে হচ্ছে আমাদের V লিটার বাই হচ্ছে STP-তে 22.4, হ্যাঁ, তারপরে আছে হচ্ছে আমাদের আর কি ভাই বলো তো N/Na মানে অনুপরমাণু আয়নের সংখ্যা বাই তারি, তারপরে S × V লিটারে, হ্যাঁ, এই যাবতীয় কিছু।
এগেন এই চ্যাপ্টার যদি কমপ্লিট করে ফেলো তারপরে আসবে তোমার তড়িৎ রসায়ন অধ্যায়টা। এই তড়িৎ রসায়ন অধ্যায়ের জন্য ইংরেজির প্রথম যে জায়গাটা যেটা আমরা একটু মানে ইঞ্জিনিয়ারিং মিডিয়ামে একটু স্কিপ করার চিন্তা করি, সেটা হচ্ছে এই যে এই তিনটাকে আমরা স্কিপ করব না, ভালো করে করব। পরিবাহিতা, পরিবাহিতার ভিতরে আপেক্ষিক পরিবাহিতা, মোলার পরিবাহিতা, তুল্য পরিবাহিতা, তিনটাই আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং আশা করা যায় কোশ্চেন যদি একটু স্ট্যান্ডার্ড করতে চাই, মানে একটু কঠিন করতে চাই, এখান থেকে একটা কোশ্চেন দিয়ে দিছে অলরেডি। আর যদি সহজ করতে চাই তাহলে তোমার আমার কপাল আলহামদুলিল্লাহ ভালো, ফ্যারাডের প্রথম সূত্র থেকে চলে আসবে ডাব্লিউ ইকুয়ালস টু জেড কিউ, জেড মানে হচ্ছে এম বাই ইএফ আইটি, আর একেবারে ডাল ভাত, যেহেতু আমাদের আছে, ক্যালকুলেটর তো আছে, সো প্যারা কি, আরামসে করে ফেলতে পারবো। ওকে, সো ফ্যারাডের প্রথম সূত্র, একটু দ্বিতীয় সূত্রটা মাথায় রেখো। হ্যাঁ, দ্বিতীয় সূত্রটা কি ছিল বলো তো? ডাব্লিউ ওয়ান বাই ডাব্লিউ টু ইজ ইকুয়ালস টু জেড ওয়ান বাই জেড টু ইজ ইকুয়ালস টু আসলে ই ওয়ান বাই ই টু। মানে দুইটা যদি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ভিতরে আমরা সমান পরিমাণ আসলে কি দিতাম, তড়িৎ প্রবাহ করাইতাম, তাহলে আমাদের এই দ্বিতীয় সূত্রটা আসতো না? প্রত্যেকে তাদের মানে প্রত্যেকে জমা হওয়া বা ক্ষয় হওয়ার পরিমাণটা হতো তাদের আসলে নিজ নিজ তুল্য ভর বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক, এরকম। ওকে, এবং খুবই লাস্ট অফ জিনিস যেটা, সেটা হচ্ছে অর্ধকোষের বিক্রিয়া এবং অর্ধকোষের যেটা ইএমএফ, এই যে ইএমএফ, ই নট ইএমএফ আমরা যে বের করতাম না ভাইয়া, আমাদের একটা কার সমীকরণ দিয়ে, নার্স্ট ইকুয়েশন দিয়ে যে বের করতাম ইকুয়েশন, এবং এই জায়গাগুলো থেকে আসলে একটু স্ট্যান্ডার্ড করার পসিবিলিটিস বেশি। এই নার্স্ট ইকুয়েশন থেকে কিন্তু পিএইচ পর্যন্ত যাওয়া যায়, সো আপ টু পিএইচ আমরা হচ্ছে দেখে রাখবো। ওকে ভাই, সো খুব অল্প স্বল্প কথার ভিতরেই আসলে টোটাল কেমিস্ট্রির ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ভিতর থেকে যা যা টপিক আমাদের কাছে লিটারেলি মনে হয়েছে যে এইবারে আসার পসিবিলিটিস অনেক বেশি আছে, সেই সবগুলোকে টাচ করা হয়েছে। তুমি যখন এটাকে জাস্ট কেমিস্ট্রির আকারে দেখবা যে ভাই একটা মাত্র চ্যাপ্টারের ভিতরে মাত্র এই কয়টা টপিক পড়তে হবে, আরে আলহামদুলিল্লাহ কোনো ব্যাপারই না। ওকে, তুমি প্রথমে একটা চ্যাপ্টার পড়ার পরে টোটাল একটা সাবজেক্ট পড়ো, দেখো টপিক বেড়ে গেছে, তারপরে দুইটা সাবজেক্ট পড়ো, দেখো আরো একটা টপিক বেড়ে গেছে, তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাই তো পড়তে হবে, তাহলে 6টা সাবজেক্ট হয়ে গেল, টপিক অনেক বেশি বেড়ে যাচ্ছে না? ইন টোটালে যদি চিন্তা করো হ্যাঁ, তাহলে তুমি কিন্তু তোমার আপ টু 70 থেকে 80% টাইপ কমন ফেলানোর জন্য যতটুকু করা দরকার ততটুকু কিন্তু টাইপকে ইনক্লুড করে ফেলতেছো। সো হোপসো তোমার প্রিপারেশনটা মোটেও দুর্বল হবে না যদি তুমি এই টাইপ ভিত্তিক আকারে নিজের প্রিপারেশনটাকে শেষ মুহূর্তে এসে একটু গোছানোর চেষ্টা করো। ওকে, সো যাই হোক, পরবর্তীতে যেটা আমাদের চ্যাপ্টার আছে সেটা নিয়ে আসলে আমাদের কোনো কথা বলার কিছু নাই। অর্থনৈতিক রসায়ন, এটা যদি তোমাদের এখানে এখন পরবর্তীতে ইনক্লুড করেই নেওয়া হয় তাহলে এটা একটু নিজের মতন শর্ট করে আসলে কমপ্লিট করে ফেলো, ওটা নিয়ে আমরা কোনো কথাবার্তা আর বলবো না। সো এই যাবতীয় যা কিছু তুমি অলরেডি এখানে আলোচনার ভিতরে দেখলা, এই আলোচনাগুলোকেই কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে আমাদের সাস্ট ক্র্যাশ কোর্সের ভিতরে। সো ডেমো ক্লাসগুলো দেওয়া আছে ওখানে, তুমি যদি চাও তাহলে লিঙ্কে যে ডেমো ক্লাসগুলোকে দেখে ফেলতে পারো। ডেমো ক্লাস দেখে যদি পছন্দ হয় তাহলে সাস্টের প্রিপারেশনটাকে আরও এক ধাপ গোছানোর জন্য এনরোল করে ফেলতে পারো আজকে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।